হাই এভরিওয়ান, আমি ইমদাদুল ইসলাম। আমি তোমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটার অধ্যায়টার যেটা মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর চতুর্থ অধ্যায়, তার পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি এবং এই যে পার্টটা করতে যাচ্ছি এটা হচ্ছে তার লাস্ট পার্ট। আশা করি 10-15 মিনিটের মধ্যে চেষ্টা করব 20 মিনিটের মধ্যে এটাকে শেষ করে দেওয়ার। তো আজকে আমরা তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা পড়ব। যেমন বিভিন্ন ধাতু যে আছে আমাদের, লোহা, নিকেল, প্লাটিনাম, তামা, এদের কিন্তু তাপের পরিবহন ক্ষমতা ভিন্ন ভিন্ন। যেমন আমরা জানি যে তড়িতের পরিবহন ক্ষমতা, মানে তড়িৎ মানে কারেন্ট যে আমাদের প্রবাহিত হয় বাড়িতে, যে আমরা বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি চালাই, সব তারের মধ্যে দিয়ে, সব ধাতুর তারের মধ্যে দিয়ে কিছু সমান সমান তড়িৎ প্রবাহিত হতে পারে না। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে এই তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু ভিন্ন। রূপোর মধ্যে সব থেকে ভালো তড়িৎ প্রবাহিত হয়, রূপোর থেকে তামার মধ্যে একটু কম হয়, লোহার মধ্যে আরো কম হয়, টিনের মধ্যে আরো কম হয়। এই জন্য আমরা সাধারণত বাড়িতে অ্যালুমিনিয়ামের অথবা তামার তার ব্যবহার করি, কারণ এই তামার তার এবং অ্যালুমিনিয়ামের তার তড়িতের ভালো পরিবাহী। এর থেকে টিনের অথবা লোহার তার কিন্তু ভালো পরিবাহী না। মানে তামার এবং অ্যালুমিনিয়ামের তুলনায় টিনের বা লোহার তারটা অনেক কম তড়িৎ পরিবহন করতে পারে। তার মানে বোঝা গেল যে বিভিন্ন ধাতুর তারের তড়িৎ পরিবহন ক্ষমতা যেমন বিভিন্ন, তেমন বিভিন্ন ধাতুর মধ্যে দিয়ে যদি আমি তাপের পরিবহন করি, মানে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, তাহলে তার ক্ষমতাটা ভিন্ন। এবার আমরা যদি বাড়িতে কাঠের কোনো জিনিস রান্নার কাজে ব্যবহার করি, তাহলে কাঠের জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু তাপ তেমন আমাদের হাতে এসে পৌঁছে না। কিন্তু সেই জায়গায় যদি আমি লোহার কোনো জিনিস ব্যবহার করি রান্নার সময়, দেখবে তাপটা তাড়াতাড়ি লোহার এটা আমাদের তাড়াতাড়ি গরম হয়। ঠিক তেমন ভাবে তাপের পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন ধাতুর তাপের পরিবহন ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন। সমস্ত ধাতু কিন্তু তাপ সমানভাবে পরিবহন করতে পারে না। যেমন যদি আমি বলি অ্যালুমিনিয়াম বা তামা তাপের বেশি পরিবহন করবে তড়িতের মতো, লোহা বা টিন কম তাপের পরিবহন করবে। মানে কিছু কিছু ধাতুর যেমন তড়িৎ পরিবহনের ক্ষমতা বেশি, তেমন ভাবে তাপের পরিবহনের ক্ষেত্রেও বিভিন্ন ধাতুর ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে কোন ধাতুর মধ্যে দিয়ে এই যে তাপের পরিবহন ঘটাবো, তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটা কিসের উপর নির্ভর করবে সেটা আমাকে জানতে হবে। এবং সেখান থেকে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা আমরা বার করব এবং তার একটাকে বার করব। ধরে নাও আমি এই যে এটা ধাতবের একটা পৃষ্ঠ, ধরে নাও এটা একটা ধাতুর দণ্ড বা ধাতুর পাত। এটা আমি থার্মোকলটা নিয়েছি, তোমরা কল্পনা করে নাও এটা একটা ধাতু। এটা হচ্ছে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে আমাকে তাপ পরিবহন করাতে হবে। তো এটাকে দেখার আগে আমাকে আগে জানতে হবে, ধরে নাও কোন এক জায়গা থেকে যদি আমি জল আর একটা জায়গায় নিয়ে যাই, তাহলে যেমন ঢালুটা যত বেশি হয় জল তত বেশি প্রবাহিত হয়, তাই না? তেমন হবে যদি তড়িতের ক্ষেত্রে যদি আমি এই পার্থক্যটা, মানে তার মানে কি হচ্ছে, ঢালু যত বেশি জলের প্রবাহ তত ফাস্ট হবে। আমি যদি ঢালুটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আরো বেশি স্পিডে জল প্রবাহিত হবে। তো এই যে ঢালুর পার্থক্য, এই উচ্চতার পার্থক্য যত বাড়বে, একটার থেকে আরেকটা হেরফের পার্থক্য যত বাড়বে, জলের প্রবাহটা তত বাড়বে। এই জিনিসটাকে তড়িতের ভাষায়, যেমন উচ্চতাটাকে বলা হয় তড়িতের ভাষায় বিভব। তার মানে এটা যদি আমি এটা উচ্চতা আমি দিলাম V1, মানে এটা বিভব 1, আর এটা হচ্ছে বিভব 2। তার মানে তড়িতের ক্ষেত্রে বিভবের পার্থক্য যত বেশি হবে, যেমন উচ্চতার পার্থক্য বেশি হলে জলের প্রবাহ বৃদ্ধি পায়, তেমন ভাবে বিভবের পার্থক্য বেশি হলে তড়িতের প্রবাহ বৃদ্ধি পায়। এই জিনিসটা জাস্ট মনে রাখবে। এখন যেমন উচ্চতার পার্থক্য বেশি হলে জলের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, বিভবের পার্থক্য বেশি হলে তড়িতের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে, মানে উচ্চতার সাথে জলের প্রবাহ হচ্ছে সমানুপাতিক, আর বিভবের সাথে তড়িতের প্রবাহ হচ্ছে সমানুপাতিক। মানে কি, বিভব প্রভেদ যদি বাড়ে তড়িৎ প্রবাহ বাড়বে, উচ্চতার পার্থক্য যদি বাড়ে তাহলে জলের প্রবাহ বাড়বে। যেমন ভাবে যদি আমি এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তাপের প্রবাহ ঘটাই, তাহলে এই পৃষ্ঠ এবং অপর পৃষ্ঠের তাপের পার্থক্য যত বেশি হবে, তাপ এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তত বেশি স্পিডে যাবে। ক্লিয়ার? মানে এখানে ধরে নাও টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু তাপের প্রবাহ হবে না। ধরে নাও এই যে একটা নদী এখানে আছে, এই একটা নদী আছে, এখানে একটা নদী আছে, দুটোর মধ্যে যদি জলের প্রবাহ সেম থাকে, জলের পরিমাণ সেম থাকে, তাহলে এটার মধ্যে যদি আমি কানেকশন করে দিই, তাও কিন্তু জলের প্রবাহ হবে না। মানে এর জল এটাতে যাবে না, এর জল এটাতে যাবে না। কেন? কারণ এর মধ্যে জলের পরিমাণ, এর মধ্যে জলের পরিমাণ সমান। অথবা তোমরা যেখানে একটা বালতি নিয়ে নাও, দুটো বালতি সমান আয়তনের, সমান উচ্চতা এবং সমান পরিমাণে জল নাও,
এবং বালতিটাকে ছিদ্র করে যদি তুমি একটা পাইপ দিয়ে কানেক্ট করে দাও, তাহলে দেখবে যে জল কিন্তু একটা থেকে আরেকটাতে যাচ্ছে না। এবার তুমি যদি বলো যে না এই বালতি থেকে এই বালতিতে জল নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে জলটাকে আমাকে সরাতে হবে। তার মানে এই যে জলের উচ্চতাটা, তার পার্থক্য সৃষ্টি করতে হবে। যখন এই জলের পার্থক্য সৃষ্টি হবে, তখনই কিন্তু এই বিন্দু থেকে এই বালতি থেকে এই বালতিতে জলটা পৌঁছাবে। তেমন ভাবে তাপ পরিবহনের ক্ষেত্রে আমি এক বস্তু থেকে যদি অন্য বস্তুতে তাপ নিয়ে যাই, তাহলে দুটি বস্তুর মধ্যে তাপের পার্থক্য অবশ্যই থাকতে হবে, তাই না? সবসময় তাপ বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার দিকে যায়, যেখানে বেশি উষ্ণতা সেখান থেকে কম উষ্ণতার দিকে তাপ প্রবাহিত হয়। তাহলে এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তাপ যদি প্রবাহিত হয়, তাহলে অবশ্যই দুটো পৃষ্ঠের মধ্যে তাপের হেরফের থাকতে হবে। তাপ সমান হলে হবে না। এখানে যদি 100 ডিগ্রি হয়, এখানে যদি 70 ডিগ্রি হয়, তাহলে তাপ প্রবাহিত হবে। তার মানে একদিকে 70, একদিকে 100, পার্থক্য 30। এই পার্থক্যটা আমি যত বাড়াতে পারবো এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে, তত স্পিডে তাপটা প্রবাহিত হবে। এখন যদি এদিকে 100 হয়, এদিকে 0 করে দিই, তার পার্থক্য কিন্তু 100 হয়ে গেল। তার মানে আগের থেকে অনেক স্পিডে তাপ প্রবাহিত হবে। তার মানে উষ্ণতার পার্থক্যের সঙ্গে এই পৃষ্ঠের থেকে অপর পৃষ্ঠে, এই দু পৃষ্ঠের মধ্যে কতটা উষ্ণতার পার্থক্য আছে তার উপর ডিপেন্ড করবে এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে কত স্পিডে এবং কত তাড়াতাড়ি তাপটা প্রবাহিত হবে। তার মানে কি হলো, তাপের পরিমাণকে যদি আমি কিউ ধরে নিই, মানে যে তাপটা প্রবাহিত হচ্ছে তাকে আমি ধরে নিলাম, তার মান হচ্ছে কিউ। ঠিক আছে, কিউ মানে তাপের পরিমাণ, কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে কোন ধাতুর পৃষ্ঠ থেকে সেটা। তাহলে প্রবাহিত তাপ কিউ এর পরিমাণ আমরা কি জানলাম, ধরে নাও এই দুটো পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, তাই জানলাম তো। তার মানে ধরে নাও আমি এই পৃষ্ঠের উষ্ণতা যদি θ1 হয়, অপর পৃষ্ঠের উষ্ণতা θ2। তার মানে এক পৃষ্ঠের উষ্ণতা যদি θ1 হয়, অপর পৃষ্ঠের উষ্ণতা θ2 হয়, তাহলে θ1 মাইনাস θ2 পার্থক্য যত বেশি হবে, তাপ তত এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রবাহিত হবে। ধরে নাও একটা টেম্পারেচার আমি ধরে নিলাম এখানে 100 ডিগ্রি, আর উপরে এদিকে 0 ডিগ্রি। তো আমি 100 ডিগ্রিকে ধরলাম θ1, অপর পৃষ্ঠের উষ্ণতাকে ধরলাম θ2। তার মানে এই যে θ1 এবং θ2 দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, তাপ কিন্তু তত বেশি স্পিডে প্রবাহিত হবে। তার মানে দুই পৃষ্ঠের, একটা পৃষ্ঠে আমি ধরে নিই, দেখো এই যে এই পৃষ্ঠের উষ্ণতা ধরে নাও θ1, অপর পৃষ্ঠের উষ্ণতা θ2। তাহলে এই θ1 মাইনাস θ2 এর পার্থক্য মানে এর বিয়োগফল যত বেশি হবে, তাপ তার সঙ্গে সমানুপাতিক, মানে কি উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক। পার্থক্য যত বাড়বে তাপ তত বেশি প্রবাহিত হবে, পার্থক্য কমলে তাপ তত কম প্রবাহিত হবে। তার মানে আমাদের কিউ এর মান হচ্ছে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলো তো, আমার যদি একটা জিনিস নিয়ে নাও, যে আমি জাস্ট একটা সরু তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করছি, আর একটা মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করছি, তাহলে সবসময় আমরা জানি যে মোটা তারের মধ্যে দিয়ে তড়িৎ বেশি প্রবাহিত হবে। এটা বোঝার জন্য ধরে নাও একটা সরু পাইপ, তার মধ্যে দিয়ে জলের প্রবাহ হচ্ছে, আর একটা মোটা পাইপ, তার মধ্যে দিয়ে জলের প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা জানি সবসময় মোটা পাইপ যেটা মোটা, তার মধ্যে দিয়ে বেশি পরিমাণ জল প্রবাহিত হবে, সরু পাইপের মধ্যে কম পরিমাণ জল প্রবাহিত হবে। মানে পাইপের ক্ষেত্রফল, মানে উপর চওড়াটা মোটাটা ক্ষেত্রফল যত বাড়ছে, জলের প্রবাহ হার তত বাড়ছে। সরু পাইপের মধ্যে ক্ষেত্রফল কম, তো জলের প্রবাহ কম। তার মানে যখন এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তাপের প্রবাহ ঘটবে এই ধাতব দণ্ডটার, তাহলে এই তলের ক্ষেত্রফল যত বেশি হবে, তাপ তত বেশি পরিমাণে যাবে। ক্ষেত্রফল যত কম হবে, কম পরিমাণে যাবে। যদি আমি এইটুকুর মধ্যে দিয়ে তাপ প্রবাহিত করি, তাহলে এর ক্ষেত্রফলটা কম, তাহলে অল্প অল্প পরিমাণে তাপ যাবে। এটা তো অনেক বড় ক্ষেত্রফল, তার মানে পুরো অংশটা দিয়ে তাপটা প্রবাহিত হবে। তার মানে ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, যে দুটা তলের মধ্যে দিয়ে তাপের আদান প্রদান ঘটছে, সেই তলের ক্ষেত্রফল যত বেশি, তাপ প্রবাহ তত বেশি হবে। তো ক্ষেত্রফলকে আমরা ধরে নিব এ। ঠিক আছে, ক্ষেত্রফলকে সাধারণত আমরা এ ধরবো, বইয়ের মধ্যে এ ধরা আছে, আমি এ ধরবো। তার মানে ওই যে তাপের প্রবাহটা ক্ষেত্রফল এ এর সাথে কি সমানুপাতিক, এটা আমি ধরলাম 2 নম্বর সমীকরণ। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক পেলাম, আর ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক পেলাম। আচ্ছা বলো তো, এই যে দণ্ডটা আছে, এটা যদি পাতলা হতো, তাহলে এখান থেকে এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তাপটা কিন্তু আরো তাড়াতাড়ি যেতে পারতো না? মানে এখান থেকে এই পৃষ্ঠে যেতে, যদি এটা যত মোটা হবে, তাপটা অপর পৃষ্ঠে যেতে তত বেশি সময় লাগবে। আর এই মোটাটাকে বলা হয় বেধ, আর এই বেধটাকে ধরা হয় ডি দিয়ে। তো বেধ সমান সমান ডি, মানে এই পাতটা যে আছে, এই পাতটা কতটা মোটা, কতটা থিকনেস,
অল্প থিকনেস হলে তাপটা অপর পৃষ্ঠে খুব তাড়াতাড়ি চলে যাবে, মানে বেশি তাকে অতিক্রম করতে হবে না। যত থিকনেসটা বাড়বে, মানে বেদটা যত বাড়বে, তাপটা ওই পৃষ্ঠে যেতে তত বেশি সময় লাগবে। তার মানে বেদ যদি বেশি হয়, তাপটা এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যেতে বেশি সময় লাগবে, তার মানে কম পরিমাণ তাপ প্রবাহিত হবে। বেদ যত বাড়বে, তাপ তত কম প্রবাহিত হবে, কারণ তাপটা এখান থেকে যেতে যেতে অনেকটা খরচা হয়ে যাবে। আর বেদটা যদি কম হয়, তার খরচাটা কম হবে, তাড়াতাড়ি তাপটা এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যেতে পারবে। তার মানে যে কোনো ধাতুর পাতের মধ্যে দিয়ে যদি তাপটা প্রবাহিত হয়, তাহলে উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক জানলাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক জানলাম। তাহলে এই বেদটার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হচ্ছে। বেদ যদি বেড়ে যায়, তাহলে তাপ কম প্রবাহিত হবে, কারণ বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। আর বেদ যদি কমে যায়, সরু হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি তাপটা যেতে পারবে এবং বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে। তার বেদের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক না? মানে বেদ কমলে তাপ প্রবাহের হার বাড়ে, বেদ বাড়লে তাপ প্রবাহের হার কমে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কিউ এর পরিমাণ 1/d এর ব্যস্তানুপাতিক এইভাবে লেখা হয়, উল্টো করে লেখা হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার যখন এই ধাতব দণ্ডটার মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হচ্ছিল, তখন যদি আমি 1 মিনিট ধরে তাপ প্রবাহিত করি, তাহলে যে তাপ প্রবাহিত হবে 10 মিনিট ধরে তাপ প্রবাহিত করলে বেশি তাপ প্রবাহিত হবে, 10 গুণ হবে। মানে কম সময় ধরে তাপ প্রবাহিত করবো এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে, তাহলে কম সময়ের জন্য কম তাপ প্রবাহিত হবে অপর পৃষ্ঠে। বেশি সময় ধরে তাপ প্রবাহিত করবো তো বেশি তাপ ওই পৃষ্ঠে পৌঁছাবে। তাহলে সময় যত বেশি, তাপ প্রবাহ তত বেশি, সময় যত কম, তাপ প্রবাহ তত কম। তার মানে সময়ের সাথে তাপের প্রবাহটা সমানুপাতিক সম্পর্ক হচ্ছে। তাহলে মানে আমাদের কিউ এর পরিমাণ সমানুপাতিক সময়ের সাথে, সময়কে টি দিয়ে লেখা হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের কত নাম্বার? 4 নাম্বার সমীকরণ, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম 4টা। এবার আমি এটাকে মুছাচ্ছি, কারণ এর পরের কাজটা আমি এই সাইডে করব। এখন আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে বলতে পারি যে কিউ এর মানগুলো দেখো, কিউ এর মান এটা পেলাম, কিউ এর মান 2 নাম্বার, কিউ এর মানগুলো পেয়ে গেছি। এই কিউ এর মানগুলো এখন আমি গুণ করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ থেকে আমরা লিখবো যে কিউ প্রপোর্শনাল টু এই যে কিউ এর মানগুলো আছে সবগুলো গুণ করবো। প্রথমে কি আছে? θ1 মাইনাস θ2, θ1 মাইনাস θ2 ইন্টু দ্বিতীয়তে আছে এ, ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, তো সমানুপাতিক লিখলাম। তারপরে আছে 1/d, তাহলে এটাকে আমি ভাগ করে লিখবো, যেহেতু 1 বাই ভাগ করে আছে, তাহলে নিচে লিখবো ভাগ ডি, আর সময়ের সাথে সমানুপাতিক গুণ করে দিব ইন্টু টি। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এখন যদি সমানুপাতিক চিহ্নটাকে আমি সরিয়ে দিই, তাহলে আমি জানি একটা ধ্রুবক পাই, ঠিক আছে? তাহলে ধ্রুবকটা আমি কে নিব, তাহলে কিউ সমান সমান কে θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি বাই ডি। পেয়ে গেলাম। তাহলে তাপ প্রবাহিত হচ্ছে, তাপ কত পরিমাণ প্রবাহিত হবে আমি পেয়ে গেলাম। তাহলে এই যে কে, একে কি বলা হয়? আমরা জানলাম যে কোনো ধাতুর মধ্যে তাপের প্রবাহটা তার দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, বেদের সঙ্গে তার মানে থিকনেসের সঙ্গে ব্যস্তানুপাতিক এবং সময়ের সঙ্গে সমানুপাতিক। সমস্ত ধাতুর ক্ষেত্রে এগুলো সেম, কিন্তু তারপরেও আমরা জানি বিভিন্ন ধাতুর মধ্যে তাপের প্রবাহের হারটা ভিন্ন ভিন্ন হয়। লোহা এবং তামার মধ্যে তাপের পার্থক্য থাকে। তাহলে যদি সবগুলো সমানুপাতিক হয়, এইগুলোর উপরে যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে বিভিন্ন ধাতুর তাপের প্রবাহের মান ভিন্ন ভিন্ন কি করে হতে পারে? এই সেই ভিন্ন মানটা কার জন্য হয় জানো? এই কে এর মানের উপর ডিপেন্ড করে, কারণ বিভিন্ন ধাতুর এই কে এর মানটা ভিন্ন ভিন্ন। যে ধাতুর এই কে এর মান বেশি, তার সে বেশি তাপ প্রবাহিত করতে পারবে। যার এই কে এর মানটা কম, সে কম পরিমাণ তাপ প্রবাহিত করতে পারবে। আর এই কে কে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। কে কে বলা হয় কি? তাপ পরিবাহিতাঙ্ক। তার মানে তাপ পরিবাহিতাঙ্কের মান যে ধাতুর ক্ষেত্রে বেশি, সে তাপকে বেশি পরিমাণে নিয়ে যেতে পারবে, মানে সে ধাতুর মধ্য দিয়ে তাপ বেশি পরিমাণ প্রবাহিত হতে পারবে। আর যে ধাতুর তাপ পরিবাহিতাঙ্কের মান কম, সে ধাতু কম পরিমাণ তাপ, মানে সে ধাতুর মধ্য দিয়ে কম পরিমাণ তাপ প্রবাহিত হতে পারবে। এখন এই তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটাকে বের করতে হবে। তার মানে কে এর মান কি বেরোবে, বর্জ্য গুণন করে আমি কেটাকে একদিকে রাখবো আর বাকি জিনিসগুলোকে অন্যদিকে নিয়ে চলে যাবো। তখনই কে এর মান যেটা পাবো সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ কে এর রাশিমালা, এবং তার এককটাকে বার করবো। চলো সেটা করে দেখি।
তাহলে এখন আমি যদি এই তাপ পরিবাহিতাঙ্ক মানে কে এর মানটাকে বার করি, তাহলে আমাকে বজ্রগুণন করতে হবে না? তাহলে কিউ ইন্টু ডি, তাহলে কে এটাকে উপরের গুলো কে θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি সমান সমান কিউ ইন্টু ডি, এটা বজ্রগ্রহণ করলে কিউ ইন্টু ডি। এখন এই কেটাকে আমি বাম দিকে রেখে দিব আর বাকিগুলোকে নিয়ে যাবো কি ডান দিকে, তাহলে কিউ ইন্টু ডি বাই θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি। এই যে আমি পেলাম এটা, এটা হচ্ছে আমার কে অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। ওকে, তাহলে এইখান থেকে এখন এই কে মানে যেটাকে তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়, এখন এই কে এর এককটা বার করব, কে এর একক বার করব যেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। ওর তাপ পরিবাহিতাঙ্কের একক কি হবে সেটা বার করব। এটাকে মুছালাম। এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা বসাবো, এটা পেলাম না কে সমান সমান কি আছে উপরে কিউ, মানগুলো যদি আমি বসাই দিই মানে এদের এককগুলো বসালে কিন্তু এই কে এর অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের একক পেয়ে যাবো। তাহলে বসাও মানগুলো, কি আছে কে সমান সমান এটা কিউ মানে তাপ, তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি, সিজিএস পদ্ধতিতে কিউ মানে তাপ, তো তাপের প্রবাহের পরিমাণ, তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আর বেদকে মানে বেদ মানে কি একটা দূরত্ব, মানে এটাকে কিভাবে মাপবো, এই যে বেদটা আছে এর থিকনেসটা কিভাবে মাপবো, সেন্টিমিটার অথবা মিটারে মাপবো। তাহলে সিজিএস পদ্ধতিতে যেহেতু এখন আমি বার করছি, তাহলে সিজিএস পদ্ধতিতে এই বেদটাকে সেন্টিমিটার লেখা হয়। আমি লিখবো সেন্টিমিটার বাই উষ্ণতার পার্থক্য কি লেখা হয়, এটা তো তাপের পরিমাণ, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার পার্থক্যকে লেখা হয় ডিগ্রি সেলসিয়াস ইন্টু মানে উষ্ণতার একক তো ডিগ্রি সেলসিয়াস, সিজিএস এ কেলভিন হচ্ছে এসআই পদ্ধতিতে, আমি সিজিএস এ বার করছি এই জন্য ডিগ্রি সেলসিয়াস লিখলাম। ওকে, এবার এর একক কি, এ মানে তো ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তোমরা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বলতে পারি তো, কারণ প্রস্থটাও তো দৈর্ঘ্য, কারণ ওটা ছোট দৈর্ঘ্য একটা হচ্ছে বড় দৈর্ঘ্য, আমি লিখতে পারি যে দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক তো সেন্টিমিটার, তার মানে এখানে সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, তাই না? আর সময়ের একক কি, সময়ের এককে সেকেন্ড লেখা হয়। তাহলে বলো তো এখানকার সেন্টিমিটার এখানকার স্কয়ারটা কেটে গেল, থাকলো কে, থাকলো ক্যালোরি, আর নিচে থাকলো ডিগ্রি সেলসিয়াস ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড। এখন যদি আমি এটাকে লিখি একই লাইনে লিখতে চাই, তাহলে ক্যালোরি ডট এটাকে উপরে নিয়ে গেলে কি, এগুলো সবগুলো যদি উপরে নিয়ে যাই তাহলে সবগুলো ইনভার্স হয়ে লেখা যায়, মানে -1 করে লিখতে হয়, মানে ইনভার্স যেটাকে বলা হয় ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, সেন্টিমিটারটাকে উপরে নিয়ে গেলে সেন্টিমিটার ইনভার্স 1, আর সেকেন্ডকে উপরে নিয়ে গেলে সেকেন্ড ইনভার্স 1। তার মানে এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। তাহলে এসআই থেকে এটা লিখতে পারি যে এসআই থেকে ক্যালোরি মানে ক্যালোরি হচ্ছে তাপের সিজিএস একক, আর জুল হচ্ছে এসআই একক। তাহলে জুল সেন্টিমিটার জায়গায় কি হবে, এসআই থেকে কেলভিন ইনভার্স 1, সেন্টিমিটার জায়গায় সরি ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কেলভিন ইনভার্স 1 লিখলাম, আর সেন্টিমিটারের জায়গায় কি হবে মিটার ইনভার্স 1, আর সেকেন্ডটা সেকেন্ড থেকে যাবে, কারণ সেকেন্ডের এসআই একক এবং সিজিএস একক একই। তাহলে জুল কেলভিন ইনভার্স 1 মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, তাহলে সিজিএস এটা হচ্ছে আমাদের, তাহলে এককগুলো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই রুটটুকু নাও। ওকে, এরপরে আমরা কি করব, যে আমরা জানি কোনো জিনিসের মধ্যে দিয়ে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে সেখানে একটা বাধা থাকে। বাধা এমন কোনো জিনিস নেই, তুমি যেই কাজ করো না কেন সেখানে বাধা থাকবে। তোমাকে যদি আমি রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে বলি তাহলে তুমি কিন্তু খুব সহজে হাঁটতে পারবে, এবং রাস্তার পরিবর্তে বাদ দিয়ে আমি যদি তোমাকে বালির মধ্যে হাঁটতে বলি তাহলে সেখানে তোমাকে একটু কষ্ট করতে হবে, কারণ বালির বাধাটা বেশি রাস্তার তুলনায়। এবং তোমাকে যদি আমি এক হাঁটু জলের মধ্যে দিয়ে হাঁটতে বলি সেখানে কিন্তু বালির তুলনায় আরো বেশি বাধা পাবে, সেখানে আরো তোমাকে কষ্ট করতে হবে, আরো বেশি এনার্জি দিতে হবে, আরো বেশি তুমি বাধা, কারণ বালিটা জলটা তোমাকে আরো বেশি করে বাধা দিবে, এবং যদি বাধা দেয় তাহলে তোমাকে আরো বেশি গরম লাগবে এবং তোমার তাপমাত্রা বেড়ে যাবে বডির। তোমার বাধা দেওয়ার ফলে তাপমাত্রা বাড়ে, এটা আমরা তড়িতের চ্যাপ্টার যখন পড়বো এটাকে আরো ডিটেলসে পড়বো। বাট আমাকে এখন এই যে তড়িৎ প্রবাহিত হলে যে বাধা সৃষ্টি হয় সেই বাধাটাকে বলা হয় তড়িৎ রোধ। তোমার তাপ যদি কোনো ধাতুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই ধাতুটা কিন্তু সেই তাপকে একটু বাধা দেয়, তাহলে সেখানে এই বাধাটাকে বার করবো। তো তাপের প্রবাহের ফলে যে বাধা তাকে বলা হয় তাপীয় রোধ,
রোধটাকে বলা হয় বাধা, বাধা দেওয়াটাকে বলা হয় রোধ। রোধ মানে রোধ করা, তুমি কাজ করছো, তোমাকে প্রতিরোধ করছে কেউ, তোমাকে আটকাচ্ছে, ওই প্রতিরোধ করা, রোধ করা, বাধা দেওয়া। তার মানে তাপ প্রবাহিত হলেও যে ধাতুর মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হচ্ছে সেই ধাতুটাও সেই তাপটাকে বাধা দিবে। তড়িৎ যেমন তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাপ ধাতু তেমন তাপের প্রবাহটাকে বাধা দেবে। তার মানে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হোক বা তাপের প্রবাহ হোক, সে কিন্তু বাধা দিবেই, মানে তার একটা রোধ আছে। এখন তড়িতের যে রোধ, তড়িতের বাধাদানের যে রোধ এবং তাপের বাধাদানের যে তাপটা যে প্রবাহিত হবে তার যে রোধ, মানে তড়িৎ রোধ এবং তাপীয় রোধ, এই দুটাকে সমাধা করতে হবে এবং এদের মধ্যে সম্পর্কটা বার করতে হবে। অর্থাৎ এদের মধ্যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে রাশিমালাটাকে বার করে দেখাতে হবে। চলো ওটাই করছি। তাহলে তড়িৎ রোধ ও তাপীয় রোধের রাশিমালা, হেডলাইন এটা হবে। ওকে, তড়িৎ রোধ এবং তাপীয় রোধের রাশিমালাটা পড়বো। আমি কি বলেছিলাম, যেমন জল এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হলে এক জায়গার উচ্চতা যত বেশি হবে, আরেক জায়গার উচ্চতা যত কম হবে, সে তত স্পিডে জল প্রবাহিত হবে। তেমন উচ্চতার পার্থক্যটাকে বলা হয়, যত উচ্চতার পার্থক্য বেশি, জল তত বেশি স্পিডে প্রবাহিত হবে। তেমন ভাবে তড়িৎ উচ্চ বিন্দুটার যদি বিভব V1 ধরি আর এটাকে V2 ধরি, তাহলে ওই উচ্চতাটাকে বলা হয় বিভব। একটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। তো উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে পার্থক্য যত বেশি হবে, তড়িৎ কিন্তু তত বেশি পরিমাণে প্রবাহিত হবে। তার মানে একটা বিন্দু থেকে, এটা বিন্দু ধরে নাও, এই বিন্দু থেকে এই বিন্দুতে তড়িতের প্রবাহ হবে। তাহলে কারণ তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে আমি সম্পর্কটা বার করছি, এই জন্য আগে তড়িৎটাকে দেখাই দিচ্ছি। ধরো না এই বিন্দুর বিভবটা হচ্ছে V1, এই বিন্দুর বিভবটা হচ্ছে V2। তার মানে এই V1 এবং V2 বিন্দুর বিভব যত বেশি হবে, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে I দিয়ে লেখা হয়, এই তড়িৎ প্রবাহের মাত্রা বা তড়িৎ প্রবাহের হারটা তত বেশি হবে। ঠিক জলের মতো, মানে এই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, বিভব প্রভেদ যত বেশি, তড়িৎটা তত স্পিডে প্রবাহিত হবে। মানে ওই তড়িৎ প্রবাহটাকে বলা হয় I দিয়ে। আর এর মধ্যে দিয়ে যেটা প্রবাহিত হয় সেটা কি প্রবাহিত হয়? আধান প্রবাহিত হয়। আধান মানে ইলেকট্রন প্রোটনের প্রবাহ, মানে ইলেকট্রন প্রোটনটাকে আধান বলা হয়। তার মানে এই যে আধানের প্রবাহ হচ্ছে, ওইটাকেই বলা হয় তড়িতের প্রবাহ। এবং সেকেন্ডে কত পরিমাণ আধান প্রবাহিত হলো, ধরুন এটা একটা তার, এর মধ্যে দিয়ে আধান প্রবাহিত হচ্ছে, তো পার সেকেন্ডে বা সময়ের সাপেক্ষে কতগুলো আধান প্রবাহিত হলো, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আর সেটাকে লেখা হয় I দিয়ে। তার মানে আধানকে লেখা হয় Q দিয়ে, আর সময় আমরা জানি, সময় জানি আমি T। তার মানে এই I এর মান, এই I এর মান আমি কি জানি, তাহলে I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, কতগুলো আধান প্রবাহিত হলো আর কত সময়। তার মানে I is equal to Q by T, I is equal to Q by T, এটা আমরা জানি। এবং এটা হয়ে গেল। এখন আমরা এটাও জানি যে এই I এর মান, মানে তড়িৎ প্রবাহের মান, এই দুটি বিন্দুর বিভব প্রভেদ যত বেশি হবে, মানে V1 মাইনাস V2 এর মান যত বেশি হবে, মানে V1 এবং V2 এর বিয়োগফল বা পার্থক্য যত বেশি হবে, এই I মানে তড়িৎ প্রবাহটা তত বেশি হবে। ঠিক না? তাহলে আমি লিখতে পারি যে V1 মাইনাস V2 সমানুপাতিক, এটা হচ্ছে I। আসলে এটা ওহমের সূত্র থেকে আমরা পাই, ওটা আমরা তড়িৎ যখন চলতড়িৎ পড়বো তখন আমি বলে দেবো ভালো করে। আবার যত এটা মনে রাখুন। তাহলে বিভব প্রভেদের সাথে প্রবাহ মাত্রার সম্পর্কটা হচ্ছে, বিভব প্রভেদ যত বেশি প্রবাহ মাত্রা তত বেশি, মানে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। বিভব প্রভেদ কমলে প্রবাহ মাত্রা কমবে, বিভব প্রভেদ বাড়লে প্রবাহ মাত্রা বাড়বে। আর এটা ওহম বলেছিল, এই জন্য ওহমের সূত্র থেকে যে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে সরাতে গেলে আমাকে কি নিতে হয়? একটা ধ্রুবক নিতে হয়। এখানে সেই ধ্রুবকটা নিব আমি R, কারণ ওই Rটাকে বলা হয় রোধ, এবং ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞাটাও পেয়েছি। এর ডিটেলস কিন্তু আমরা চলতড়িৎ অধ্যায়ে পড়ব। বাট এখন যেহেতু এর চ্যাপ্টারের মধ্যে তড়িৎ রোধ এবং তোমার তাপীয় রোধের পার্থক্য বা সমতা বিধান করতে হবে বা রাশিমালা বের করতে হবে, এই জন্য জাস্ট আমি টেম্পোরারি এটাকে বলে রাখছি। তাহলে V1 মাইনাস V2 এই সমানুপাতিক চিহ্নটাকে সরালে আমি জানি একটা সমান নিতে হয়, একটা ধ্রুবক নিতে I, আর ধ্রুবকটা হচ্ছে R। এই R হচ্ছে আমাদের রোধ, এই R কে বলা হয়, যেখানে R সমান সমান রোধ, যেখানে R হচ্ছে একটা রোধ। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? এই আইটাকে এক সাইডে বার করতে হবে, মানে I এর মানটাকে বসাতে হবে। এই যে I এর মান লিখে রাখছি, এই I এর মানটাকে বসাতে হবে। তো আমাকে কি করলাম যে I
আচ্ছা এটা মুছাই দিই, এটা তোমরা বুঝে নিয়েছো যে আর মানে রোধ। ঠিক আছে, তাহলে আমি লিখবো আই আর সমান সমান V1 মাইনাস V2। এবার আমি লিখতে পারি আই সমান সমান V1 মাইনাস V2 বাই আর। ঠিক আছে, করলাম, এটা করা যায়। তাহলে আই এর মানটা আমি পেয়ে গেলাম। এবার এই আই এর জায়গায় এটা বসাতে হবে, এই কিউ বাই টি, কারণ আই এর মান এটা আধান প্রবাহের হারকে প্রবাহ মাত্রা বলা হয়। তাহলে আমি এই মানটা বসাই দেবো। অতএব আই এর জায়গায় আই এর মান বসালে কি হবে, কিউ বাই টি সমান সমান V1 মাইনাস V2 বাই আর। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ এখানে থেকে। এবার তাপের যে তাপ প্রবাহিতাঙ্কের রাশিমালাটা থেকে আমরা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম না, যে কিউ এর পরিমাণ সমান সমান একটা কে পেয়েছিলাম ধ্রুবক, সেটা হচ্ছে θ1 মাইনাস θ2 তার সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, সময়ের সাথে সমানুপাতিক, আর তার বেদ মানে থিকনেসের সাথে ব্যস্তানুপাতিক। আমাকে এই কিউ বাই টি এখানে নিয়ে আসতে হবে, কারণ এখানে কিউ বাই টি এর মান আমি জানি, এখানেও আমাকে কিউ বাই টি এর মান নিয়ে আসতে হবে। কারণ দুটা সমীকরণকে যদি সমাতা করি তখনই তো বলতে পারবো যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে এই টিটা এদিকে যদি ভাগ করে দিই তাহলে কি হবে, কিউ বাই টি সমান সমান কি থাকলো, এটা যদি এদিকে ভাগ হয়ে যায় তাহলে এটা আউট হয়ে গেল, থাকলো θ1 মাইনাস θ2 আর কে এ থাকলো ইন্টু কে এ থেকে এলো, টিটা তো চলে যাচ্ছে এদিকে, আর বাই ডি। ঠিক আছে, এবার দেখো তো এই সমীকরণের মধ্যে এখানে উষ্ণতার পার্থক্য, এখানে বিভবের পার্থক্য। এখানে বিভবের পার্থক্যের সাথে কিন্তু কিচ্ছু ছিল না, বাকি সব নিচে। এখানে কিন্তু একটা ঝামেলা আছে কে এ, এই যে এক্সট্রা ঝামেলাটাকে আমাদের উপরে রাখা যাবে না, কারণ ওখানে যেমন বিভব পার্থক্য বা বিভব প্রভেদ ছাড়া অন্য কিছু উপরে ছিল না, তাহলে এখানেও আমরা উষ্ণতার পার্থক্য ছাড়া কোনো কিছু রাখবো না। ওখানে যেমন বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ করতে সাহায্য করছে, এখানে তাপের উষ্ণতার পার্থক্যটা তাপের প্রবাহ করতে সাহায্য করছে। তো এক্সট্রা ঝামেলা যা আছে ওগুলো সব নিচে। ঠিক আছে, শুধু এখানে উষ্ণতার পার্থক্য থাকবে, যেমন এখানে বিভবের পার্থক্য আছে। তাহলে আমি কি করতে পারি, এবার আমরা কি জানি যে নিচের জিনিস যদি উপরে যায় তাহলে 1 বাই করে লিখতে হয়, মানে 1 বাই এ। যেমন এ যদি নিচে থাকে তাহলে উপরে গেলে কি হয়, 1 বাই এ লিখতে হয়। আর উপরে জিনিস নিচে যদি নিয়ে আসি তাহলে সেটাকে 1 বাই করে লিখতে হয়। তাহলে আমি যদি এটা এখানে নিয়ে আসি তাহলে কি হবে, 1 বাই করে লিখবো, অর্থাৎ কিউ বাই টি সমান সমান এটা আমি রেখে দিব আর এটাকে নিচে নিয়ে আসবো। তাহলে নিচে নিয়ে আসলে এটাকে 1 বাই করে লিখতে হবে। তাহলে কি লিখবো দেখে নাও, θ1 মাইনাস θ2 বাই ডি বাই ডি ইন্টু এটাকে কি লিখবো, 1 বাই কে এ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাই। দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমি তুলনা করি, এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করলে কি হবে, দেখো এখানে কিউ বাই টি, এখানে কিউ বাই টি ক্যান্সেল আউট, এখানে উপরে উষ্ণতার পার্থক্য, বিভবের পার্থক্য ক্যান্সেল আউট, থাকলো কি এটা, নিচের যেটা থাকলো সেটা, আর আর এটা থাকলো। তোমার আর এর জায়গায় শুধু এখন এটা আছে, কারণ এটা উষ্ণতার পার্থক্য বিভবের পার্থক্য সেম, কেটে গেল। টি বাই কিউ বাই টি সেম, কেটে গেল। এখন এখানে নিচে আছে আর আর এখানে নিচে আছে এটা, তো আমি লিখতে পারি অতএব আর এর জায়গায় এখন ডি বাই কে এ আছে। তার মানে এটা হচ্ছে আমাদের তড়িৎ রোধ ও তাপীয় রোধের সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ রোধ এবং তাপের রোধের সম্পর্ক, কারণ সব কেটে গিয়ে নিচে ছিল এটা আর এখানকার নিচে ছিল আর, তার আর এর জায়গায় এটা ছিল আর সমান সমান এটা লিখে দিলাম। তো আমাদের তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে সম্পর্কটা হয়ে গেল। আর এখান থেকে এই চ্যাপ্টারটা এন্ড, শেষ। এবার একটা মাধ্যমিকে প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমি আলোচনা করে দিয়ে এই চ্যাপ্টারটাকে শেষ করে দিই। চলো সেটা। তো মাধ্যমিকের মধ্যে যে প্রশ্নটা আসে এমন বলে দেবে, এখানে লোহা লেখা আছে, তার একটা মান বলে দেবে। তার মানে যে কোনো ধাতুর ক্ষেত্রে লোহা হলে লোহা দিবে, তামা হলে তামা আছে, তার দৈর্ঘ্য প্রসারণ দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে অ্যালুমিনিয়াম হলে এখানে কিছু অ্যালুমিনিয়ামের মানটা দেওয়া থাকতো, এখানে তামা হলে এখানে তামার মানটা লেখা থাকতো, আর বলে দিত যে এই একটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ এত, বলতে কি বোঝো। তো এটা অ্যান্সার কি দিতে হবে, তার মানে এই যে ধাতুটা আছে একে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই, এখন যে টেম্পারেচার আছে সেখান থেকে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই বা 1 ডিগ্রি টেম্পারেচার দিই, তাহলে তার দৈর্ঘ্য প্রসারণ এত একক হবে। ঠিক আছে, তার মানে যে কোনো ধাতুর ক্ষেত্রে
সে লোহা অ্যালুমিনিয়াম তার মানটা দেওয়া থাকবে এবং বলে দিবে এত ডিগ্রি এত পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো। তার মানে যে কোনো ধাতুকে 1 ডিগ্রি টেম্পারেচার দিলে যে মানটা দেওয়া থাকবে, যেমন লোহার ক্ষেত্রে এটা দেওয়া আছে, অর্থাৎ এই লোহার ক্ষেত্রে আমি যদি 1 ডিগ্রি টেম্পারেচার দিই তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ এত অংশ হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম যেমন 23, অ্যালুমিনিয়াম 23, তো আমি কি লিখবো যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 23 × 10⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো। লিখবো অ্যালুমিনিয়াম ধাতুতে, অ্যালুমিনিয়াম পাতে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিই তাহলে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 23 × 10⁶ অংশ হবে। ঠিক আছে, ক্লিয়ার। লোহার ক্ষেত্রে যে লোহার মধ্যে দিয়ে লোহাকে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিই তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ অংশ হবে। এটাই এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এখান থেকে ক্লাসটা এন্ড করছি। এরপরে আমাদের নতুন চ্যাপ্টার মানে নতুন অধ্যায় তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি আমি লাইট চ্যাপ্টারটা শুরু করব। তো এই অবধি ভিডিওটাকে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ।